জ্বালানি সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী। বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলে কঠোর ব্যবস্থা আইনমন্ত্রী। সৌদি, পাকিস্তান ও তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি, তেহরানের সতর্কতা। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি প্রীতিলতা গুপ্তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে পরস্পরের নিরাপত্তায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে একজোট হলো তিনটি প্রভাবশালী মুসলিম দেশ। আঞ্চলিক উত্তেজনা আর সাগরপথে ঝুঁকি বাড়তে থাকার প্রেক্ষাপটে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে। গতকাল মক্কায় অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে ত্রিদেশীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সিএনএনের বরাতে জানা গেছে, সামরিক জোট নেটোর মূল সনদের কাঠামো অনুসরণ করে তৈরি হয়েছে এই চুক্তি। এর মূল শর্ত অনুযায়ী 3 দেশের যে কোনো একটির উপর হামলা হলে সেটিকে বাকি 2 দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে এবং আক্রান্ত দেশের পাশে দাঁড়াতে বাকিরা যৌথভাবে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। তবে চুক্তির অধীনে প্রতিটি দেশ ঠিক কী ধরনের দায়বদ্ধতা মেনে নিয়েছে যৌথ বিবৃতিতে তার সুনির্দিষ্ট বিবরণ দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক জার্মান মার্শাল ফান্ডের তুর্কি আঞ্চলিক পরিচালক উজগুর উনলু হিসার সিকলির মূল্যায়ন হল, প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা কমে যাওয়ার কারণেই এই 3 দেশ নিজস্ব আঞ্চলিক কৌশলগত স্বায়ত্ত শাসন গড়ে তোলার চেষ্টা করেছে। এই চুক্তির খবর প্রকাশের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান বলছে, শুধু কাগজে সই করা একটি চুক্তি সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম রেজাই মন্তব্য করেন, তুরস্ক বা পাকিস্তানের সঙ্গে চুক্তি সইয়ের চেয়েও সৌদি আরবের উচিত নিজেদের সামরিক ও পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তন আনা। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। নিরাপত্তা ক্যামেরার প্রতিটি ফ্রেমে যেন ফুটে উঠছে এক নারকীয় বিভীষিকা। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের নতুন খোলা ইন অ্যান্ড আউট ফাস্টফুড রেস্তোরাঁটি এখন গ্রাহকদের আনাগোনায় মুখরিত। ঠিক তখনই একটি সাদা রঙের গাড়িতে চড়ে হাজির হন 24 বছর বয়সী তরুণ চ্যাড উইলিয়ামস। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়ির জানালা নামিয়ে গুলি চালান রেস্তোরাঁর তরুণী কর্মী অ্যাশলে গ্যারিবায়ের উপর। এরপর গাড়িটি সামান্য এগিয়ে নিয়ে দ্বিতীয় জানালার কাছে গিয়ে গুলি করেন রেস্তোরাঁটিতে প্রথমবারের মতো খেতে আসা 59 বছর বয়সী গ্রাহক ক্রিস্টোফার ক্লঞ্চকে। বিস্তারিত জানবো সাইম শুভর প্রতিবেদনে। টুইন ফলস পুলিশ ডিপার্টমেন্ট আইডাহোতে ইন অ্যান্ড আউট হামলার চাঞ্চল্যকর রক্তহীন করা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে এই আকস্মিক ও নৃশংস হামলায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন 2 জন এবং আহত হয়েছেন অন্তত 7 জন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশের তাড়া খেয়ে ঘটনাস্থলের অদূরেই আত্মঘাতী হন আততায়ী চ্যাড উইলিয়ামস। তবে এই নির্মম ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিকটি উন্মোচিত হয়েছে অভিযুক্ত যুবকের অতীত জীবন এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ করার পর। তদন্তে উঠে এসেছে অ্যারিজোনার এক মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং কলেজ ড্রপ আউট উইলিয়ামস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিয়মিত অপরাধ দমন, অভিবাসন এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে সোচ্চার ছিলেন। একসময় নিজের শৈশবের শহরের কাছে একটি সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন তিনি। নিউ ইয়র্কের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ এবং নাগরিকদের বন্দুক রাখার অধিকারের পক্ষেও বহু মত প্রকাশ করেছিলেন তিনি। যে তরুণ অনলাইনে ক্রমাগত সহিংস অপরাধের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেন, শেষ পর্যন্ত তিনি নিজেই কিভাবে এমন এক বিভৎস হত্যাকাণ্ডের জন্ম দিলেন তা ভেবে শিউরে উঠছেন সবাই। এদিকে এই হৃদয় বিদারক ঘটনায় স্তম্ভিত আততায়ীর পরিবারও। চ্যাডের বাবা মা তদন্ত সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছেন জানিয়ে স্থানীয় পুলিশ প্রধান বলেন, এই অকল্পনীয় ট্র্যাজেডিতে আততায়ীর পরিবারও গভীরভাবে মর্মাহত এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে টুইন্স ফলসের বাতাস। সামান্য এক দুপুরের খাবার যে 2টি পরিবারের জীবন চিরতলে বদলে দিবে তা কে জানত।
আইডাহোর এই মর্মান্তিক ঘটনাটি আবারও আমেরিকান সমাজে একটি মৌলিক প্রশ্ন বড় করে তুলে ধরল। আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা চরমপন্থা কতদিন এভাবে তাজা প্রাণ কেড়ে নেবে? আইনি কড়াকড়ি নাকি মানসিক স্বাস্থ্যের পরিচর্যা, কোন পথ বেছে নিলে থামবে এই রক্তপাত? সায়েম শুভ, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক। খুবই সামান্য একটা বিষয়, কে কার দিকে আগে তাকিয়েছে, এই সামান্য একটি কারণকে কেন্দ্র করে নিউ ইয়র্কের পাতাল রেলে যে অনাকাঙ্ক্ষিত সহিংসতা ঘটে গেল তা শহরটির দৈনন্দিন নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। এক তুচ্ছ তর্কাতর্কির জেরে ট্রেনে প্ল্যাটফর্ম থেকে সরাসরি রেল লাইনে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে এক যাত্রীকে। বিস্তারিত জানবো সায়েম শুভর প্রতিবেদনে। শুক্রবার সকাল আনুমানিক 9টার দিকে গ্রিনউইচ ভিলেজের ওয়েস্ট ফোর্থ স্ট্রিট স্টেশনে দ্য গ্রেট সাউথ বাউন্ড ট্রেনটি এসে থামার পরই এই অঘটন ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের মতে ট্রেনে যাতায়াতের সময় দুই ব্যক্তি একে অপরের দিকে তাকানো নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ট্রেনটি স্টেশনে পৌঁছলে ভুক্তভোগী যাত্রী ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়ান, কিন্তু অভিযুক্ত ব্যক্তিও তার পিছু পিছু নেমে আসেন এবং ট্রেনটি ছেড়ে যাওয়ার পরপরই তাকে সজোরে ধাক্কা দিয়ে সাবওয়ে ট্র্যাকে ফেলে দেন। সৌভাগ্যবশত আঘাত তেমন গুরুতর ছিল না। শরীরের বিভিন্ন স্থানে সামান্য কেটে যাওয়া ও রক্ত জমাট বাঁধার ক্ষতর কারণে তাকে দ্রুত বেলভিউ হাসপাতালে নেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি, যিনি লম্বায় প্রায় 5 ফুট 7 ইঞ্চি, পেশিবহুল এবং কালো পোশাক ও কালো সাদা স্নিকার্স পরিহিত ছিলেন, ঘটনার পরপরই বি অথবা ডি ট্রেনের দিকে পালিয়ে যান। পুলিশ বর্তমানে স্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করার চেষ্টা করছে। তবে উদ্বেগজনক বিষয় হলো এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর মাত্র কয়েকদিন আগে গত মঙ্গলবার রাত 9টার দিকে হার্লেমের 125 নম্বর স্টেশনে এক 40 বছর বয়সী যাত্রীকে একইভাবে 3 নম্বর ট্রেনের প্ল্যাটফর্ম থেকে ট্র্যাকে ধাক্কা দেওয়া হয়। কয়েকজন মানবপ্রেমী পথচারী দ্রুত এগিয়ে এসে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভুক্তভোগীকে তুলে আনেন। বর্তমানে তিনি সুস্থ থাকলেও হামলাকারীরা অধরাই রয়ে গেছে। পাতাল রেলের মতো একটি গুরুত্বপূর্ণ গণপরিবহনে পরপর এমন সহিংস ঘটনা সাধারণ যাত্রীদের মনে গভীর ভীতির সঞ্চার করেছে। নিয়মিত যাতায়াতকারী অনেক যাত্রী জানান, এখন আর প্ল্যাটফর্মের ধারে দাঁড়াতে সাহস হয় না, সবসময় দেওয়ালের সঙ্গে ঘেঁষে থাকতে হয়। অন্যদিকে পরিবহন নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে কেবল প্ল্যাটফর্মে নিরাপত্তা কর্মী বা পুলিশ মোতায়েন করাই যথেষ্ট নয়। স্টেশনে স্বয়ংক্রিয় স্ক্রিন ডোর স্থাপন এবং সিসিটিভি নজরদারি আরও আধুনিক করার জোর দাবি উঠেছে, যাতে অপরাধীরা এই ধরনের অপরাধ করার সাহস না পায়। নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্র এই সাবওয়ে ব্যবস্থা, কিন্তু প্রতিদিনের এই যাতায়াত যদি জীবন মৃত্যুর ঝুঁকিতে পরিণত হয় তবে তা একটি শহরের সার্বিক নিরাপত্তার জন্য মারাত্মক সংকেত। প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের এই আস্থা ফেরাতে পারে, এখন সেটাই দেখার বিষয়। সায়েম শুভ, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক। আমেরিকান রাজনীতিতে অর্থের আধিপত্য এবং প্রভাবশালী লবিং গোষ্ঠীর ক্ষমতার যে একক দাপট এতদিন স্পষ্ট ছিল, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারির ফলাফলে তাতে এক বড় ধরনের আঘাত লেগেছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং সংগঠক আইপ্যাক এবং তাদের সহযোগী রাজনৈতিক ফান্ডিং সংস্থাগুলোর কোটি কোটি ডলারের প্রচারণাকে নস্যাৎ করে দিয়ে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন প্রগতিশীল জনস্বাস্থ্যকর্মী ও চিকিৎসক আব্দুল আল সাইয়েদ। এই অমলিন জয়ের মধ্য দিয়ে মিশিগানে ডেমোক্রেটিক পার্টির সিনেটর পদে প্রথম মুসলিম প্রার্থী হিসেবে ইতিহাস করলেন মিশরীয় বংশোদ্ভূত এই রোড স্কলার। আগামী নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে বিজয়ী হতে পারলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম মার্কিন সিনেটর। বিস্তারিত জানবো সায়েম শুভর প্রতিবেদনে। অর্থের আগ্রাসন বনাম সাধারণ মানুষের সমর্থন নির্বাচনী ময়দানে আল সাইদকে পরাস্ত করতে ইসরায়েলপন্থী লবিং গোষ্ঠীগুলো $6 কোটি বেশি অর্থ বিনিয়োগ করেছিল, যার মধ্যে শুধু আইপ্যাক ঘনিষ্ঠ সুপার প্যাকই আল সাইদের মূল প্রতিদ্বন্দ্বী ও কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সের পেছনে ব্যয় করে $30 মিলিয়ন বা $3 কোটি বেশি। মূলত গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যা দেওয়া এবং মার্কিন করদাতাদের অর্থ বিদেশে যুদ্ধের পেছনে না ঢেলে দেশের স্বাস্থ্যসেবা, আবাসন ও অবকাঠামো খাতে ব্যয়ের সুস্পষ্ট অবস্থানের কারণেই আল সাইদকে নিশানা বানায় লবিং সংগঠনগুলো। ফলাফল নিশ্চিত হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ফল মার্কিন রাজনীতির প্রচলিত সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ভোটাররা যে আর কেবল কোটি কোটি ডলারের চটকদার বিজ্ঞাপন বা নেতিবাচক প্রচারণে বিভ্রান্ত হচ্ছেন না, বরং প্রার্থীর নীতি ও জনকল্যাণমুখী ভাবমূর্তিকে অগ্রাধিকার দিচ্ছেন, তা এই রায়ে স্পষ্ট। রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের মতে ভোটারদের এই রায় মার্কিন গণমাধ্যমের বহুদিনের ধারণাকে বদলে দিয়েছে।
বিশেষ করে প্রগতিশীল অংশ, নবীন প্রবীণ মেহনতি জনতা এবং মধ্যপ্রদেশের তরুণ সমাজের মধ্যে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে অসন্তোষ কতটা পুঞ্জীভূত তার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে মিশিগানের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যে আল সাইদের জয় প্রমাণ করে যে সাধারণ মার্কিনদের একটি বড় অংশ এখন আর অন্ধভাবে পুরনো পররাষ্ট্রনীতি সমর্থন করতে রাজি নয়। মানবাধিকার এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে বৈশ্বিক নীতি পুনর্গঠনের দাবি এখন রাজনৈতিক তৃণমূল পর্যায় থেকে উঠে আসছে। ঐক্যের ডাক ও আগামী নভেম্বরের সমীকরণ প্রাথমিক জয়ের উন্মাদনা পেরিয়ে আল সাইদের কণ্ঠে শোনা গেছে এক মানবিক ও দায়িত্বশীল বার্তা। সমর্থকদের উদ্দেশ্যে তিনি কোনো অহংকার না দেখিয়ে দলের ভেতরের বিভাজন দূর করার আহ্বান জানান। আল সাইদ বলেন, আমাদের ভাঙা সম্পর্কগুলো জোড়া লাগাতে হবে, জয়ের পর আমাদের উদারতা দেখাতে হবে, এমন একটি রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে যা মিশিগানের প্রতিটি মানুষের হৃদয়ে স্পর্শ করে এবং আমাদের সম্ভাবনাকে মনে করিয়ে দেয়। পরাজয় মেনে নিয়ে হ্যালি স্টিভেন্স আল সাইদকে অভিবাদন জানান এবং রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে আসন্ন সাধারণ নির্বাচনে তাকে পূর্ণ সমর্থনের ঘোষণা দেন। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এবং বিদায়ী সিনেটর গ্যারি পিটার্স সহ দলের শীর্ষ নেতারাও আল সাইদের পক্ষে একাট্টা হয়েছেন। তবে আগামী নভেম্বরের চূড়ান্ত সংগ্রাম সহজ হবে না। সেখানে আল সাইদকে মোকাবিলা করতে হবে রিপাবলিকান দলের প্রবীণ রাজনৈতিক ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে, যার পেছনে রয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আশীর্বাদ। পুরো মার্কিন সিনেটের ক্ষমতার নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে তার অন্যতম চাবিকাঠি হতে যাচ্ছে মিশিগানের এই আসনটি। তবে বিপুল অর্থশক্তি ও অপপ্রচারের প্রাচীর ভেঙে আল সাইদের এই জয় প্রগতিশীল আন্দোলনের জন্য এক নতুন আত্মবিশ্বাসের বার্তা পৌঁছে দিয়েছে। সাইম শুভ, এটিভি USA, নিউ ইয়র্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। বিপদসীমার উপরে কুশিয়ারা নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবার আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে। তারেক রহমান বলেন, রাষ্ট্র রাজনীতি ও প্রশাসনের ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। এই চক্র কৌশলে দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয় রয়েছে। তারা বিভিন্নভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ খাত নিয়ে তারা নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, যখনই দেশ উপড়ে উঠতে থাকে তখনই একটি মহল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশকে পেছনে ঠেলে দিতে চায়। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে বলে জানান মন্ত্রী। তার মতে দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। মির্জা ফখরুল জানান, সরকার জিডিপির 5% চিকিৎসা খাতে ব্যয় করবে। নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে কাজ করছেন। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বাজারগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করে ফেলেছে। এসব সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে সরকার কাজ করছে বলে জানান তিনি। ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা মজুত
নজরদারি করবেন তারা ভেবেচিন্তে করবেন। আইনমন্ত্রী বলেন, কৃষকরা ঘাম ঝরিয়ে ফসল ফলিয়ে ন্যায্য দাম পান না। বাজারে আসার পর কৃষকরা সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েন। 1 মণ পাট বা পেঁয়াজে অতিরিক্ত 2 কেজি করে তোলা দিতে হতো। এরপরে আবার বাজারে পরিচ্ছন্নতা কর্মী ও হেডরারা কৃষকের কাছ থেকে তোলা নেয়। ফলে দেখা গেছে 1 মণে কৃষক দিচ্ছে 45 কেজি। এটা অন্যায্য। তিনি বলেন, বাজারের এই সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এরই মধ্যে সব হাট ও বাজারে নির্দেশনা দেওয়া হয়েছে, নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সিলেটের পেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের কিছু জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা আছে। শনিবার সতর্কবার্তায় একথা জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়ার সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী 2 দিন দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 12 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলে সুরমা, কুশিয়ারা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী 2 দিন স্থিতিশীল এবং তৃতীয় দিন হ্রাস পেতে থাকতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট জেলার কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও উদ্ভূত বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র, যমুনা নদ-নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী 1 দিন অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়ার নথিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোমকেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অতীতের মতো আবারও জানিয়েছেন দেশে ফিরতে চান তিনি। কিন্তু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন সাকিবের দেশে ফেরার কোনো সুযোগ নেই। বার্তা সংস্থা রয়টার্সকে সাকিব দেশে ফিরতে চাওয়ার কথা বলেছেন। জানিয়েছেন, আগের অন্তর্বর্তী সরকারের সময় তিনি একজন আইনজীবীর মাধ্যমে বাংলাদেশের স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের কাছে চিঠি লিখেছিলেন। চিঠিতে তার বিরুদ্ধে করা মনগড়া অভিযোগগুলো প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। সাকিব জানিয়েছেন, দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে তিনি আগ্রহী। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিবের রাজনৈতিক অবস্থানের কারণে তার দেশে ফেরার সুযোগ নেই। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাকিবকে দেশে ফিরতে হবে বলে জানান তিনি। আত্মঘাতী জঙ্গিদের নিশানায় ছিলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ফুটবল বিশ্বকাপের সময় মেসি সহ গোটা আর্জেন্টিনা দল ছাড়াও নিশানায় ছিলেন বিভিন্ন দলের ফুটবলার, ফিফা কর্তা এবং রেফারিরা। মার্কিন পুলিশের গোপন রিপোর্টের কিছু অংশ ফাঁস হয়ে গেছে। স্পেনের সংবাদ মাধ্যম ইনফরমেশন.es রিপোর্টের ফাঁস হওয়া সেই অংশ প্রকাশ করছে নিজেদের প্রতিবেদনে। পুরো বিশ্বকাপ জুড়েই ছিল জঙ্গি হামলার আশঙ্কা। একাধিক হুমকি, ইমেল পেয়েছিল পুলিশ। ফিফার কাছে ক্রিস্টিয়ানো রোনালদো ব্যাপারেও বিস্তারিত খোঁজ খবর নেওয়া হয়েছিল। আর্জেন্টিনা সহ একাধিক দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। একের পর এক হুমকি, ইমেইলের জন্য নিরাপত্তা কর্মীদের ব্যস্ততা বেড়ে গিয়েছিল কয়েক গুণ। হুমকির পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশের ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বড় হামলার ছক ছিল আর্জেন্টিনা জর্ডান ম্যাচে। এক ব্যক্তি হুমকি দিয়ে জানান তিনি এবং আরও 2 জন বাড়িতে তৈরি বোমা এবং AR-15 নিয়ে স্টেডিয়ামের মধ্যে ঢুকবেন। মেসি সহ গোটা আর্জেন্টিনা দলকে উড়িয়ে দেওয়া হবে। ডালাস বিমানবন্দরে ফোন করে হুমকি দেন তিনি। ওই ব্যক্তি হুমকি দিয়ে বলেছিলেন 2 দলের ফুটবলার এবং কর্তারাও তাদের নিশানায় রয়েছেন। তবে মূল লক্ষ্য মেসি। পাশাপাশি পুলিশের উপর হামলার হুঁশিয়ারি দেওয়া হয়। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। হাতের অস্ত্রোপচারের পর হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে ছুটে গেলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। মিঠুনকে বাবার মতো মনে করা দেব প্রকাশ করেছেন আবেগঘন বার্তাও। বিস্তারিত বিনোদন ডেস্কের রিপোর্টে।
বৃহস্পতিবার রাতে কলকাতার EM বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ডান হাতে ছোট একটি অস্ত্রোপচার হয় মিঠুন চক্রবর্তীর, যেখানে আগের এক আঘাতে বসানো একটি ধাতব প্লেট অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর শুক্রবার সকালে মিঠুনের খোঁজ নিতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরো কয়েকজন নেতা। চিকিৎসকদের কাছ থেকে মিঠুনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জেনে নেন তারা। একই দিন লাদাখে দেশু 7 সিনেমার শুটিং শেষ করে দুপুরে কলকাতায় ফেরেন দেব। ফিরেই রাতে ছুটে যান হাসপাতালে মিঠুনের সঙ্গে দেখা করতে। রাজনৈতিকভাবে ভিন্ন শিবিরে থাকলেও ব্যক্তিগত সম্পর্কে তার প্রভাব পড়েনি কখনোই। মিঠুনকে বরাবরই বাবার মতো মনে করেন দেব, যে কারণে দলের ভেতরেও একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। হাসপাতালে সাক্ষাতের দুটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন দেব। আবেগ গণবার্তায় লেখেন, তার কাছে মিঠুন সবসময় বাবার মতো এবং তার সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন তিনি। মিঠুন দেবের ঘনিষ্ঠতার অন্যতম উদাহরণ প্রজাপতি সিনেমা, যেখানে বাবা ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন দুজন এবং তাদের রসায়ন প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। সেই সাফল্যের পর মিঠুনের সঙ্গে আরো কাজের ইচ্ছা প্রকাশ করেও রাজনৈতিক কটাক্ষের মুখে পড়েছিলেন দেব। তবে নিজের অবস্থানে অটল থেকে দেব বরাবরই বলেছেন যে রাজনীতি ব্যক্তিগত সম্পর্ককে সম্মান দেয় না, সেই রাজনীতি তিনি করেন না। ATV USA এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী। বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলে কঠোর ব্যবস্থা, আইনমন্ত্রী। সৌদি, পাকিস্তান ও তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি, তেহরানের সতর্কতা। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ATV USA দেখতে ডাউনলোড করুন অ্যাপ। চোখ রাখুন ATV USA ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন ATV USA এর সাথে। থাকুন সংবাদের সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।